এবার অনলাইনে রিটার্ন দাখিলে গুরুত্ব, ভালো সাড়া দিচ্ছেন করদাতারা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। নরসিংদীতে এক ইউনিয়নে 40টি ডাইং কারখানা, উর্বরতা হারাচ্ছে জমি। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ দেশের খবরে, আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। পাণ্ডুলিপি পরিমার্জন জটিলতায় বই মুদ্রণে দেরি হলেও আগামী বছরের প্রথম মাসেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার। রোববার সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। বিগত কত বছর ধরেই আমরা 1 জানুয়ারি বই উৎসব করি, বাচ্চাদের বই দিয়ে থাকি। যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে, এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে। কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে আয়কর তথ্য সেবা মাস। এবার অনলাইনে রিটার্ন দাখিলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে করদাতাদের সাড়াও মিলছে ভালো। ভোগান্তি ছাড়াই রিটার্ন দিতে পেরে খুশি করদাতারাও। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে করভবন প্রাঙ্গণে এবার মোট 8টি বুথে করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। রাজশাহী কর অঞ্চলে এবছর রিটার্ন দাখিলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,000 এবং আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,000 কোটি টাকা। তবে রিটার্ন দাখিলের হার গত বছরের তুলনায় এখন পর্যন্ত কম। বৃহস্পতিবার পর্যন্ত রিটার্ন জমা পড়েছে 7,550টি। আদায় হয়েছে 3,28,89,684 টাকা। কর মেলায় ব্যাংকিং সুবিধাসহ নানা সুবিধা দিচ্ছে আয়োজকরা। আমাকে ব্যাগ পোহাতে হয় নাই, খুব সহজতরভাবে আমরা দিতে পারলাম। গত বছর আমরা 1,550 কোটির বিপরীতে 1,565 কোটি টাকা কালেকশন করেছিলাম। সেই হিসেবে আমরা আশা করছি এবছর 2,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন হবে। ব্যক্তি পর্যায়ে করদাতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে খুলনায় কর কর্মকর্তা ছাড়াও রয়েছেন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক এবং আইনজীবীদের প্রতিনিধিরা। ভোগান্তি ছাড়া রিটার্ন জমা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। ঠিকভাবে জমা নিচ্ছে, তাদের আচার ব্যবহারও ভালো। তারা যদি কিছু বুঝতে না পারে তো জাস্ট বলে দিচ্ছে যে এটা এখানে হবে, আপনার ভুলগুলো এখানে আছে। ঠাকুরগাঁওয়ে গতবারের চেয়ে আয়কর রিটার্ন দাখিলে সরাসরি জমা কমেছে। রিটার্নকে গুরুত্ব দিচ্ছে আয়কর অফিস। ভোগান্তি ছাড়া ঘরে বসেই অনেক করদাতা জমা দিচ্ছেন রিটার্ন। কোনো সমস্যা হয় না, সেটাও ভালো আছে। অফলাইনে রিটার্ন দাখিল গতবারের তুলনায় কম, অনলাইনে বেশি। ময়মনসিংহে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,450 কোটি টাকা। রিটার্ন দাখিলে করদাতাদের সাড়াও মিলছে ভালো। হয়রানি মুক্তভাবে ইনশাআল্লাহ কর নেওয়া হচ্ছে। আমি আমার নিজের কর নিজেই জমা দিয়েছি। 1 নভেম্বর থেকে শুরু হওয়া তথ্য সেবা শেষ হবে 30 নভেম্বর। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই জমা দেওয়া যাবে রিটার্ন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় 1 মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার রাত থেকে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। 10 ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো সকাল থেকে আবার চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে। এদিকে সড়ক অবরোধ করায় ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা পড়েছেন ভোগান্তিতে। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে তীব্র যানজট। যদিও উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। নরসিংদীতে শিল্প কারখানার বর্জ্য ও দূষিত পানিতে প্লাবিত হচ্ছে ফসলি জমি। ফলে জমির উর্বরতা হারিয়ে ব্যাহত হচ্ছে চাষাবাদ। হুমকির মুখে কয়েকশো বিঘা কৃষি জমি। এরপরও পরিবেশ অধিদপ্তরের কোনো পদক্ষেপ নেই, অভিযোগ স্থানীয়দের। নরসিংদী থেকে সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন। ডাইং কারখানার কেমিক্যাল মেশানো পানি কোনো ধরনের পরিশোধন না করেই এভাবে ছাড়া হচ্ছে। ছোট বড় নালার মাধ্যমে এই পানি ছড়িয়ে পড়ছে নদী, খাল ও ফসলের মাঠে। ইউনিয়ন জুড়ে এখন একই চিত্র। ইউনিয়নটিতে রয়েছে প্রায় 40টি ডাইং কারখানা, যেগুলোর বেশিরভাগেরই নেই ইটিপি। যাদের আছে সেগুলোও কার্যকরী নয়। ফলে গত 4 বছর ধরে অপরিশোধিত কেমিক্যাল মেশানো পানিতে ব্যাহত হচ্ছে চাকশাল, বধুপাড়া, চর মাধবদী সহ অন্তত 10টি গ্রামের ফসল উৎপাদন। রঙের ডাইঙ্গের পানি আসা আমাদের বন কোনো আমরা ফসল করতে পারতেছি না। শয়ে জমিন মারি দেয়, আমরা কৃষি মানুষ কি ফসল করি, আমার ফসল হয় না। যে ধান খেত তো আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, সব জমিন জল্লা জায়গা এই কাটিয়ে নেওয়া যায় না। পাঁচদোনার প্রায় লাখো মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। ডাইং কারখানার অপরিশোধিত পানিতে এখন সারা বছরই প্লাবিত থাকছে চাষের জমি। বিষাক্ত পানিতে খাল, বিল, পুকুর, জলাশয়ে মাছ তো দূরের কথা, অন্য কোনো প্রাণীরও বেঁচে থাকাও দুরূহ হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বিষাক্ত পানি ধরা ছোঁয়া যায় না, এইখানে একটা সাপও বাঁচে না এই নদীতে। মাছ তো দূরের কথা, যে একটা ঘাস পর্যন্ত এমন হয় না। যারা আমরা গরু ফালি, গরুরে ঘাস পর্যন্ত না খাওয়াইতে পারি না, এরকম একটা অবস্থা হয়েছে। শিল্প প্রতিষ্ঠানে ইটিপির বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ কারখানায় মানছে না বলে স্বীকার করলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। পরিবেশগত হুমকির বিষয়, কারণ কৃষি জমি এতে মারাত্মকভাবে ব্যাহত হবে। এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখব। এগুলোর কোনো সত্যতা পেলে এই ঘটনাগুলোর সঙ্গে সংযুক্ত যে কারখানাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ। মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না, এ কথা বলেছেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম। সকালে মওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কাদের সিদ্দিকী আরও বলেন, যারা সরকার চালাচ্ছেন তারা যেন দেশের মানুষের কথা চিন্তা করেন। মজলুম জননেতা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই তার মাজারে সর্বস্তরের মানুষের ঢল নামে। এর আগে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ সহ ভাসানী পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে 7 দিন ব্যাপী ভাসানী মেলা সহ নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। সেই জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, মানুষকে সম্মান করুন, অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। দেশের খবর এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। নাব্য সংকটে আবারও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সুযোগ দিয়েছে যে লিগালি মাইগ্রেট করার জন্য। কাজে বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইললিগাল মাইগ্রেশন বা ইররেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায়, সহযোগিতা চায়, আমাদের সেখানে করা উচিত। কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে। স্যার, একটা প্রশ্ন করতে চাই যে এটা তো ব্রিটিশ গণঅভ্যুত্থানের পর, সরকার গঠনের পর ব্রিটিশ বড় কোনো কর্মকর্তার সফর, এখানে নির্বাচন নিয়ে বা এই সরকার না, দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলে একটি সুস্থ
গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। না, আমাকে এই নিয়ে কোনো কথা বলেন। আমার সাথে এই প্রসঙ্গে তিনি কোনো উত্থাপন করেননি। আমরা একটু জানতে চাচ্ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, এখনো সেই সর্বশেষ প্রক্রিয়া কি সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে চাচ্ছিলাম। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারবো, কারণ ওনার চিকিৎসা হোক। না, এই নিয়ে আমার সাথে কোনো কথা নাই। দর্শকের সমসাময়িক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। বগুড়ায় একটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে কারখানা। শনিবার রাত 10টার দিকে শহরের গোদারপাড়া এলাকায় সেতার উদ্দিন নামে এক ব্যক্তির মালিকানাধীন কারখানাটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সেখানে সিমেন্ট, মাটি ও চুন মেশানো সারের সন্ধান মেলে। পাওয়া যায় বিভিন্ন কোম্পানির নকল সারের লেবেল। অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরেই নকল সার তৈরি হচ্ছে এমন তথ্য তারা পেয়েছেন। কারখানাটিকে সিলগালা করেছেন তারা এবং মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে অভিযানে থাকা কৃষি কর্মকর্তা মনসুর রহমান জানান, এসব সার ব্যবহারে কৃষকের উপকারের বদলে জমির স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। যে কৃষকরা ব্যবহার করবে অবশ্যই তারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। আর এখান থেকে ভালো কিছু পাবে না আর কি, কৃষক টোটালি ক্ষতি। টিএসপি সার পেয়েছি আনুমানিক 100 বস্তা এবং জিঙ্ক, প্রোজিন প্রায় 22 বস্তার মতো পেয়েছি। এছাড়া চমক, বোরন, এবি ফুরান এগুলো পাওয়া গেছে প্রস্তুতকৃত প্যাকেট প্রায় 13 বস্তা। এছাড়া আমরা 17টি কোম্পানির বিভিন্ন ধরনের সার এবং কীটনাশকের খালি লেবেল আমরা এখানে উদ্ধার করেছি। নাব্য সংকটের কারণে তৃতীয়বারের মতো আরিচা কাজিরহাটে নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুই পারে প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। চালকরা বলছেন, সময় মতো পণ্য ডেলিভারি না দিতে পারলে লোকসান গুনতে হবে তাদের। আর বিআইডব্লিউটিসির আরিচা কাজিরঘাট ফেরিঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, গতকাল সন্ধ্যা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে একাধিক ডুবচর সৃষ্টি হওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। তবে ড্রেজিং চলছে, খুব তাড়াতাড়ি চালু হবে ফেরি চলাচল। চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুনে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলেপল্লী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের 2টি বাড়ির নিচতলায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরুল করিম জানান, দ্রুত নিয়ন্ত্রণে আনায় নিচতলাতেই আগুন সীমাবদ্ধ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী। দেশের খবরে পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নারায়ণগঞ্জে বিএফইউজের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। স্মরণ সভায় অতিথিরা বিএফইউজের সাংবাদিকদের জন্য সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর অবদানের কথা তুলে ধরেন। এ সময় তার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। নওগাঁয় মালচিং পদ্ধতিতে বাঁশের মাচায় 12 মাসি তরমুজ চাষ করে ভালো লাভের মুখ দেখছেন কৃষকরা। অন্য ফসলের তুলনায় কয়েক গুণ বেশি লাভ হওয়ায় অনেকে আগ্রহী হয়েছেন গোল্ডেন বয় জাতের এই তরমুজ চাষে। পাশাপাশি বছর জুড়েই কর্মসংস্থান হচ্ছে অনেক শ্রমিকের। প্রতিনিধি আব্দুর রাকিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটিতে পলিথিনে ঢাকা মালচিং বেডে লতানো গাছ উঠে গেছে বাঁশের তৈরি মাচায়। সেখানে ঝুলছে ছোট আকারের কালচে সবুজ রঙের তরমুজ। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই ফলে এ তরমুজ। অপেক্ষা করতে হয় না মৌসুমের জন্য। বিশেষ জাতের এ তরমুজের নাম গোল্ডেন বয়। নওগাঁর বদলগাছি উপজেলায় বেশ কয়েকজন কৃষক গত কয়েক বছর ধরেই করছেন এই জাতের তরমুজের চাষ। শুরুতেই এসেছে সাফল্য। তারা জানালেন গোল্ডেন বয় ভাইরাস ও ছত্রাক প্রতিরোধী এবং বৃষ্টি ও আর্দ্রতা সহনশীল একটি জাত। চারা লাগানোর 60 দিনের মধ্যেই তরমুজ বিক্রির উপযোগী হয়ে যায়। বিঘা প্রতি 40 থেকে 45 হাজার টাকা খরচ করে অন্তত 1.5 লাখ টাকা লাভের আশা তাদের। 1200 গাছ, পার গাছে 2 পিসকে হলো আপনার 2 কেজি যদি হয় 4 কেজি, মানে 4000 কেজি পার হচ্ছে। 40টা 1 কেজি যদি আমি বিক্রি করতে পারি তাহলে আপনার 1,74,000 এরকম দাম আসবে। তরমুজ চাষে খুবই ফলাফল হয়। গত বছরে আগে বছর ছিল, এবছরে লাগাইছে, আমি দেখলাম আসে ভালোই ফসল। কম ঝামেলায় এমন লাভের কারণে গোল্ডেন বয় তরমুজ চাষে আগ্রহী হয়েছেন স্থানীয় অনেক কৃষক। পাশাপাশি বছর জুড়েই তরমুজ খেতে ছোটখাটো নানা কাজে আয় উপার্জন হচ্ছে অনেক কৃষি শ্রমিকের। যে টাকা পাই ওই টাকা দিয়ে আমার পরিবার খুব ভালোভাবে চলে। এটা একটা লাভজনক ফসল, মানে যে দেখে সেই করতে চায়। কৃষি অফিস জানিয়েছে মৌসুমের বাইরে তরমুজ চড়া দামে বিক্রি হয়। মধ্যস্বত্বভোগীদেরও দৌরাত্ম্য কম থাকে, তাই 12 মাসি তরমুজে কৃষক ভালো লাভ গুনতে পারেন। মধ্যস্বত্ব ব্যবসায়ীগণ তারা যে দামে বিক্রি করতে পারেন কৃষকদের কাছে সেই দামটা পৌঁছে না। অসময় হলে হবে কৃষকরা তুলনামূলকভাবে তরমুজ বিক্রয়ের ক্ষেত্রে তার দামটা ভালো একটি দাম পান। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।